ওকে। তো যেটা বলছিলাম, আমাদের হচ্ছে স্ট্রাকচারটা আমি একটু এখন সিলেবাস ওয়াইজ ডিসকাস করি। স্ট্রাকচার স্ট্রাকচারে আমরা পড়বো হচ্ছে এসএপটি বিএমডি, ফিল্ম পড়বো, ফ্রেম পড়বো। এটা কিন্তু আমি ওয়াটার বোর্ডের জন্য বলতেছি। স্ট্রাকচার থেকে আমরা আরসিসি পড়বো কিছু জিনিস, তারপর হচ্ছে ডিফ্লেকশন বের করা শিখবো, তারপর হচ্ছে কেবলের এমডি। কিছু ম্যাথ আছে। কেবলের একটা ম্যাথ বারবারই আসে, কেবলের ম্যাথটা করবো। বিসিএস 43-তে আসছিল, ওয়াটার বোর্ডের হচ্ছে 2020-এর ইনটেকে আসছিল। কেবলের ম্যাথটা করবো আমরা। ইনফ্লুয়েন্স লাইন্স, এই টপিকটা পড়বো ভালো মতো। দেন হচ্ছে স্ট্রাকচারের মধ্যে তো আর কি আছে, আর হচ্ছে পোর্টাল মেথডটা শিখবো। যদিও আগের এরিয়াগুলোতে পোর্টাল মেথড, ক্যান্ডিডেট মেথড একটু স্কিপ করেছিলাম, কিন্তু এবার আমরা হচ্ছে পোর্টাল মেথড, ক্যান্ডিডেট মেথডও এই ক্লাসটাও করতে চাই। তাহলে হচ্ছে স্ট্রাকচার মোটামুটি হচ্ছে ক্লিয়ারলি শেষ হবে। জিওটেক যেটা আছে, তো জিওটেকের মধ্যে, জিওটেকের হচ্ছে মানে খুবই বেসিক হ্যানসনের বইয়ের কিছু প্রবলেম করি আমরা, বিএম দাসের বইয়ের কিছু প্রবলেম করি, এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার বিসিএস এর প্রশ্ন বা হচ্ছে অন্যান্য ওয়াটার বোর্ড সব বিভিন্ন এক্সামের, রিক্রুটমেন্ট এক্সামের কোশ্চেন আমরা করি, কিছু থিওরি প্রশ্ন পড়ি। এলজিডির জন্য আমাদের থিওরিটা বেশ ভালো করে দেখানো হয়েছিল, সাথে কিন্তু ম্যাথও করানো হয়েছিল, যদি এলজিডিতে ম্যাথ একটু কম আসে। এনভায়রনমেন্টে, এনভায়রনমেন্টেও কিন্তু সেম হবে ম্যাথ। আমরা পুরো বিসিএস প্যাটার্ন ফলো করে ম্যাথ করবো, যাতে হচ্ছে এনভায়রনমেন্টের কোনো জিনিস যাতে না আটকায়। আচ্ছা, কোশ্চেন একটা আসছে, আমি অ্যান্সার দিচ্ছি পরে, আমি একটু সিলেবাসটা ব্যাকগ্রাউন্ড করে নিই তারপরে। তো এখন হচ্ছে মেজর জিনিস, আমি একটু কালারটা চেঞ্জ করি। যেহেতু ওয়াটার বোর্ড মেইন কাজ হচ্ছে ওয়াটার রিসোর্স নিয়ে, তো আমাদের ডব্লিউআরই কিন্তু খুব ভালো মতো পড়তে হয়। ডব্লিউআরই বিসিএস এ বা হচ্ছে এলজিডির জন্য যা পড়ি তার চেয়ে অনেক ডিটেলসে প্রিপারেশন নিতে হয় ওয়াটার বোর্ডের জন্য। লাইক হচ্ছে ফ্লুইড মেকানিক্স পড়তে হয়, ওসিএফ পড়তে হয়। এটা ওসিএফ এর খুব মানে ডিটেলসে ম্যাথ করতে হয়, যেমন হচ্ছে আমাদের কি কি আছে, যেমন হচ্ছে যে ফুড লাইনের ম্যাথ আছে, রেনল্ডস নাম্বারের ম্যাথ আছে, তারপর চ্যানেল ডিজাইন, মানে ওপেন চ্যানেল ফ্লো এর কিছু ওপেন, কি বলে এটাকে, চ্যানেল ডিজাইন বা চ্যানেল লাইনিং এর কিছু ম্যাথ আছে। বলো পুরো। তো সবকিছু করতে হয় আর কি। তারপর হচ্ছে জাম্প, হাইড্রোলিক জাম্প, হাইড্রোলিক জাম্প করতে হয়। তো এগুলো কিন্তু পড়তে হয়। ফ্লুইড মেকানিক্স এর অনেক কিছুই পড়তে হয়। একই সাথে হচ্ছে আমাদের ফ্লাডিং এর কিছু জিনিস আছে, ফ্লাডের ম্যাথ আছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে যে ক্রপের কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো করতে হয়। ঠিক আছে। ইরিগেশন খুব ইম্পর্টেন্ট, ইরিগেশন থেকে সবসময় ম্যাথ আসে সব এক্সামে। তো বিসিএস এক্সামে কিন্তু মেনলি ইরিগেশনটা থেকে আসে, কিন্তু আমাদের ইয়ার জন্য, ওয়াটার বোর্ডের জন্য হচ্ছে ওয়াটার রিসোর্সের অন্যান্য যে সিলেবাস আছে সেগুলো কিন্তু কভার করতে হবে। এনভায়রনমেন্ট গেল, ওয়াটার রিসোর্স গেল, এছাড়া ট্রান্সপোর্ট আছে। বলো পুরো নাহলে ঘুমাবো। এছাড়া আমাদের ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্ট আছে, সার্ভে আছে। এই যে আজকে একটা ক্লাস হচ্ছে ম্যাটেরিয়ালস, এগুলো আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব একটা আসে না, কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না। এখান থেকে ধরেন যে একটা কোয়েশ্চেন চলে আসতেই পারে। তো আমাদের হচ্ছে এই যে, তো মেজরলি দুইটা জিনিসকে আমি প্রায়োরিটি দিব, স্ট্রাকচার এন্ড হচ্ছে ডব্লিউআরই, যেখান থেকে হয়তো বা 60 থেকে 70% কোয়েশ্চেনই চলে আসতে পারে। ঠিক আছে। তো এখন হচ্ছে এমসিকিউর বিষয়ে আসি। এমসিকিউ যদি আমরা লাস্ট দুই ইনটেকের ইয়া দেখি, প্রবলি হচ্ছে 2020 সালের পর থেকে, 20-এর ইনটেকের পর থেকে যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতে হচ্ছে নন টেক এমসিকিউ এসেছে, যদি আমি রং না হই। নন টেক এমসিকিউ এসেছে। তো নন টেক এমসিকিউ জন্য হচ্ছে ডিটেলসে ক্লাসটা হবে, স্বাগত আপু নেবেন। তো এটার জন্য ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, সাধারণ জ্ঞান, মানে জেনারেল নলেজ যেটা, তো এগুলো ভালো মতোই পড়তে হবে। বিসিএস এ যে প্যাটার্ন আসে সেই প্যাটার্নের জিনিস সব পড়তে হবে। তো এই এক্সামগুলোতে মেইনলি কিন্তু যদি আইবিএ বা হচ্ছে ওয়াটারবোর্ড নিজের এক্সাম নেয়, তাহলে হয়তোবা
এমসিকিউ টাফ হতে পারে। এমসিকিউ টাফ হতে পারে কারণ হচ্ছে একটু অ্যানালিটিক্যাল বা একটু আহ, মানে আপনার হচ্ছে মানে ব্রেন অ্যাক্টিভিটি লাগে এরকম টাইপের কিছু এমসিকিউ দিতে পারে যদি বুয়েট ছাড়া অন্য কোনো ইনস্টিটিউট কোয়েশ্চেন করে থাকে এমসিকিউ কোয়েশ্চেন। আর যদি বুয়েট করে থাকে তাহলে আমার যতটুকু এক্সপিরিয়েন্স বুয়েট প্যাটার্নে হচ্ছে মেনলি বিসিএস এর প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো ভালো মতো সলভ করলে মোটামুটি কভার হয়ে যায় আর কি। তো নন টেকের এমসিকিউ কিন্তু খুবই ক্রুশাল, যেহেতু আপনার ওয়াটার বোর্ডের রিসেন্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে 40 টেকনিক্যাল এবং হচ্ছে 30 নন টেক। নন টেক হচ্ছে এমসিকিউ 30 মার্কস। তো দেখেন এখানে আপনার কিন্তু মানে অলমোস্ট 50-50, মানে পার্সেন্টেজ হিসাব করলে মানে 40-30 কিন্তু খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তো এখানে ধরুন যে অনেকে টেক এক্সামে খুব ভালো করেও নন টেকে খারাপ করে চাকরি না হতে পারে। আবার অনেকে হচ্ছে দেখা যাবে যে নন টেকে খুব ভালো করে টেকে অ্যাভারেজ পরীক্ষা দিয়ে হয়তো বা হয়ে যেতে পারে। তো দুইটা জিনিসকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আপনারা যেহেতু যারা হচ্ছে ওয়াটার বোর্ড এক্সাম দিচ্ছেন, আই গেস সবাই হচ্ছে বিসিএস এক্সামও দিচ্ছেন, তো আপনাদের বিসিএস এর জন্য কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। যেহেতু 47 এক্সাম দেরি আছে, তো আপনারা যদি কমনলি এই জিনিসটাকে কভার করেন তাহলে কিন্তু একসাথে সবকিছু হয়ে যায়। আর এই এমসিকিউ পড়াগুলো কিন্তু আলাদা পড়ার কিছু না। আপনি এলজিডি যে প্রিপারেশন, যে এমসিকিউ পরে প্রিপারেশন নেবেন এলজিডি প্রিপারেশনের জন্য, সেম জিনিস কিন্তু অলমোস্ট মানে এলজিডি টপিকে যেগুলো আছে বিসিএস এর জন্য সেম। পিএসসি পরীক্ষাতে একই টাইপের জিনিসই আসে, খালি এলজিডিতে লিটারেচার হয়তো বা একটা থাকবে, ইংলিশ লিটারেচার একটা থাকবে বা থাকবে না। বিসিএস এ 15টা থাকবে প্রশ্ন। কিন্তু গ্রামার এলজিডির জন্য যা পড়বেন বিসিএস এর জন্য তাই, ওয়াটার বোর্ডের জন্য তাই। তো নন টেকের প্রিপারেশনটা কিন্তু আসলে এইভাবেই নিতে হবে। যদি টেক এমসিকিউ আসে এলজিডির জন্য যদি বলি, ধরে নিলাম আপনি ওভারঅল এমসিকিউ প্রিপারেশনের কথা বলছেন, টেক এমসিকিউ এর জন্য তো আমাদের এখানে অনেকে আছেন পুরনো স্টুডেন্ট, আপনারা তো ক্লাস করছেনই। টেক এমসিকিউ গুলো কিন্তু আমরা খুব ডিটেলসে কভার করেছি, যদিও শেষ হয়নি। আমাদের স্ট্রাকচারাল জিওটেক অনেকগুলো ক্লাস হয়েছে, প্রায় 5টা ক্লাস হয়েছে টেকনিক্যাল এমসিকিউ। স্ট্রাকচারাল জিওটেকের সব ক্লাস সহ আরো বেশি হয়তো, 5টা বা 6টা ক্লাস হয়তো বা স্ট্রাকচারাল জিওটেকে শুধুমাত্র হয়েছে। এনভায়রনমেন্ট আছে, ট্রান্সপোর্ট আছে, সার্ভে ম্যাটেরিয়ালস নিয়ে আরো 2টা ক্লাস হবে। এক্সাম হবে, এক্সাম উপর একটা ক্লাস, মানে মোটামুটি অ্যাটলিস্ট 3টা আরো এমসিকিউ ক্লাস আছে। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে এমসিকিউ ক্লাস সব মিলে আমরা কিন্তু এরকম কিছু না যে আমি নিজের কোনো এমসিকিউ মেক করে করে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি। এগুলো কিন্তু সব ওয়েবসাইট থেকে আছে, আমি ওয়েবসাইট থেকে এগুলো কালেক্ট করে করে পিডিএফ করে এগুলো কিন্তু আপনাদের সাথে ডিসকাস করেছি ক্লাসে। এবং হচ্ছে এর উপর বেস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যেসব কোশ্চেন আছে সেগুলোর একটা কম্পাইলেশন করে আপনাদের কিন্তু প্রোভাইড করেছি। তো মোটামুটি কিন্তু মানে আমি সবসময় বলি যে আমি আমাদের লেকচার ফলো করলে আপনি মানে 100% এমসিকিউ কমন পাবেন এই গ্যারান্টি আমি দিব না, কিন্তু অ্যাটলিস্ট জব হওয়ার জন্য আপনাদের 70 থেকে 80% হয়তো পারলেই হয়। যদি আপনি টেকনিক্যাল এর জন্য পড়েন 70 থেকে 80% হয়তো বা কনসেপ্ট যেগুলো আছে যেভাবে ক্লাস করানো হয়েছে এটুকুতে ইনশাল্লাহ ধারণা করা যায় যে এতটুকু কমন পড়বে। ঠিক আছে? তো এই আর কি মূলত আমাদের এই যে সামনের প্ল্যান। আমাদের ওয়াটার বোর্ড একটা কোর্স হয়তো শুরু, মানে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে, আজকে থেকে অফিসিয়ালি শুরু করলাম এটা। আর হচ্ছে কালকে আপনারা হয়তো বা রুটিন পাবেন, কালকে হয়তো বা স্বাগতপুর ক্লাস হচ্ছে। তো ওয়াটার বোর্ডের হচ্ছে আমাদের এই প্যাটার্ন। এছাড়া হচ্ছে আমাদের এলজিডির জন্য রিমেনিং কিছু ক্লাস আছে, কিছু এক্সাম আছে। তো স্যামালটেনিয়াসলি প্রত্যেকটা জিনিসই চলবে। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকলে আজ করতে পারেন। আমি মানে এখন হচ্ছে কাজ শুরু করব, যেটা কন্টেন্ট যেটা সেটা শুরু করবো আর কি। স্যার, আমাদের ওয়াটার বোর্ডের জন্য আবার কি ভর্তি হতে হবে, যারা আমরা পূর্বে এলজিডির জন্য দিয়েছিলাম? এলজিডির জন্য তো মোটামুটি সবকিছু কভার করা হয়েছে, আপনারা ওয়াটার রিসোর্সের যে 2-3টা ক্লাস আছে সেগুলো পাবেন। যদি আলাদা ভর্তি হতে হয়, যদি এক্সামের জন্য এক্সাম দিলে আসলে আলাদাভাবে ইয়া করতে হবে, সেটা আমি এখনো ডিটারমাইন করিনি। আমি এটা এই যে 15 তারিখ মানে 17 তারিখের পরে এটা সেট করব। কিন্তু আপাতত ক্লাসের জন্য আমি আপনাদের কাছ থেকে কোনো অ্যাডমিশন ফি অ্যারেঞ্জ করবো না আর কি, যারা ক্লাসে আছেন। আর এক্সাম গুলো কখন থেকে নেওয়া হবে? এক্সাম গুলো হচ্ছে ইনশাল্লাহ আমাদের ক্লাস এবার হচ্ছে ক্লাস সব শেষ করার পর এক্সাম নিবো। আমি মোটামুটি 15 তারিখের মধ্যে, জুনের 15 তারিখের মধ্যে আমি ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো এরপরে ধরেন যে প্রতি উইকেন্ড এক্সাম থাকবে, এই প্যাটার্নে চলবে আর কি।
আর ওয়াটার বোর্ডের পরীক্ষা কবে হতে পারে সম্ভাব্য? ওয়াটার বোর্ডের এক্সাম মূলত হচ্ছে সার্কুলারের 3 থেকে 4 মাস পরে হয়, সেক্ষেত্রে ধারণা হচ্ছে আমার অগস্ট সেপ্টেম্বর এই টাইমে হইতে পারে, হয়তো জুলাই অগস্ট। এখন তো আসলে সবকিছু একটু আনপ্রেডিক্টেবল, যেমন হচ্ছে আমাদের বিসিএসটাও কিন্তু এখন একটু ইয়ার মধ্যে পড়ে গেছে। আপনার দেখি এই যে 46 রিটেন কি পিছানো হয়েছে নাকি আবার, নাকি জি, স্থগিত হ্যাঁ, করা হয়েছে। স্থগিত করা হয়েছে? আচ্ছা আচ্ছা। তো এখন আসলে একটু সবকিছুই ধোঁয়াশার মধ্যে, কারণ হচ্ছে 44 এর ভাইবা এখনো শেষ হয়নি, এরপর হচ্ছে 47 এর প্রি ডেট হয়ে গেছে, সেটা এখনো, সেটা হয়তো বা স্থগিত করা হয়েছে। তো দেখা যাক। তো আপনারা প্রিপারেশন নিতে থাকেন, আসলে এখন ডিমোটিভেটেড হওয়ার মতো কিছু নাই, যেহেতু জব মানে ইয়াতে আসছেন, গভর্নমেন্ট লাইনে আসছেন, গভর্নমেন্ট চাকরির চেষ্টা করছেন, তো এইখানে আসলে ছেড়ে মাঝপথে এসে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। মানে আমাদের আমাদের আমরা যখন বের হয়েছি আমাদের অবস্থা আরো ক্রিটিক্যাল ছিল, কারণ বের হওয়ার পর পরই হচ্ছে সার্কুলার অনেকগুলো হয়েছে, অ্যাপ্লাই করে বসে আছি, দুই একটা রিটার্ন পরীক্ষা দিয়েছি, কিন্তু মাঝে হচ্ছে করোনা চলে আসছে। করোনার জন্য হচ্ছে অনেকদিন, 1 বছর, প্রায় 1-1.5 বছর বসা, মানে সবকিছু তো বন্ধ ছিল। তো আলটিমেটলি মানে একটা টাইম পরে গিয়ে আর কি একটা রেজাল্ট আসে। তো জব এক্সামে বাংলাদেশের যে সিনারিও, আপনাকে এখানে টিকে থাকতে হলে, ভালো করতে হলে অবশ্যই ধৈর্যটা ইম্পর্টেন্ট। আর ওয়াটার বোর্ডের যেহেতু এটা কিন্তু আমাদের সেকেন্ড কোর্স, আগের ইনটেকে কিন্তু করানো হয়েছিল, তো আপনারা হয়তো যদি কোয়েশ্চেন দেখেন আগের প্যাটার্নের, আগের ইনটেকে কিন্তু কোয়েশ্চেন একটু ডিফারেন্ট আসছিল। তো তারপরে কিন্তু আল্লাহর মতো আমাদের যে ব্যাচ থেকে মোটামুটি কিন্তু 10-12 জন মতো জব হয়েছিল। তো এটা কিন্তু খুবই ভালো একটা ইয়া, কারণ হচ্ছে মানে 10-12 জনের একটা ব্যাচ থেকে হওয়া কিন্তু বেশ ক্রিটিক্যাল, যেহেতু এখানে মানে খুব হাই কম্পিটিটিভ একটা এক্সাম। তো স্যার হোপফুলি সম্ভবত স্যার কতদিন পরে, স্যার এমসিকিউ এর কতদিন পরে রিটেনটা হয়? কিসের রিটার্ন, কোন এক্সামের জন্য? বিডাব্লিউডিবি না, বিডব্লিউডিবি এমসিকিউ রিটার্ন একই সাথে হয়। একসাথে হচ্ছে। হুম। আর এলজিডি স্যার? এলজিডিতে এমসিকিউর পর 2 মাস ধরতে পারেন, 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়ে যায়। এখন এগুলো অনেক ফ্যাক্টর আছে, আসলে এত ইয়ে করে বলা যায় না, দেরি হতে পারে, আবার মিনিমাম হচ্ছে 1.5 মাস, মিনিমাম 1.5 মাস থেকে 2 মাস ধরে রাখতে পারেন, কিন্তু হচ্ছে লেটও হতে পারে। আচ্ছা, তো আমরা আজকের লেকচারটা একটু শুরু দেখি, যে এটা খুবই সিলি এবং হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি আমার ইয়ার কথা বলি, এলজিডির কথা যদি বলি, এলজিডির জন্য কিন্তু এই আমাদের আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ম্যাটেরিয়ালস থেকে অলওয়েজ এলজিডিতে রিটেন প্রশ্ন আসে। তো মেনলি কিন্তু আজকে এলজিডি ক্লাস, এটা এলজিডির ব্যাচের জন্য ডেডিকেটেড। তো এইখানে এই বইটা সবাই হয়তো বা চিনেন, মিরাজ গাজী ভাইয়ের বই। আমাদের হচ্ছে মোটামুটি 2টা বইকে আমরা রেফার করি, একটা হচ্ছে মিরাজ গাজী ভাইয়ের বই, আর হচ্ছে মশিউর রহমান ভাইয়ের বই। এই 2টা বই থেকে আপনারা থিওরি পড়লে সেটা হচ্ছে আপনি মোটামুটি যে কোনো এক্সামের জন্য থিওরি কভার করতে পারবেন, হোক সেটা এলজিডি, হোক বিসিএস, ওয়াটার বোর্ড, যে বুয়েট প্যাটার্ন, যে কোনো এক্সামের থিওরি আপনাদের কভার হবে। আর হচ্ছে যদি ম্যাথের ম্যাথের কথা বলি, ম্যাথ কিন্তু আমাদের হচ্ছে আহ মশিউর রহমান ভাইয়ের বইয়ে, মানে আমি যদি মিরাজ গাজী ভাইয়ের বইয়ের কথা বলি, ওনার বইতে ম্যাথ আছে কিন্তু লিমিটেড। লিমিটেড বলতে শুধুমাত্র হচ্ছে যে নন ক্যাডার গুলো কভার করে, বিসিএস এর জন্য যা আছে কোনো কিছু নাই। মশিউর রহমান ভাইয়ের বই অনেক কিছু আছে, কিন্তু এখানে একটা মানে রিলায়েবিলিটির একটা বিষয় আছে, দেখা যাচ্ছে যে অনেক ম্যাথে আমি একটু মানে ডিসক্রিপেন্সি পাইছি। তো মানে আমরা কিন্তু ক্লাসের জন্য ম্যাথ নিজেদের মতো করে করি, হয়তোবা তাদের থেকে কোশ্চেনটা নেই, বাট আমরা সলভ করি কিন্তু নিজেদের উপরে। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আমি যে পিডিএফটা এখানে মেক করছি, মানে ওনার পিডিএফটা কি, মানে ওনার বই থেকে নিয়ে আমি ইম্পর্টেন্ট যেসব আছে সেগুলোকে আমি মার্ক করেছি। তো এটা নিয়ে আজকে ডিসকাস করা হবে। তো আপনাদের বেটার হচ্ছে এটার সাথে সাথে আপনারা যদি বইটা পারচেজ করেন, এই 2টা বই পারচেজ করলে ধরেন যে মানে সবকিছুই পাবেন আর কি হাতের মুঠোয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো বইটা নেওয়ার জন্য। আর সে একটা ভাইয়া বই হুম। কোন বই নেন?
হ্যালো। ইন্টিগ্রেশন নামে একটা বই কিনেছে স্যার, বইটা কি দেখছিলেন একবারও? বুঝি নাই অতটা। স্যার বললাম যে ডিসেন্ট্রিটি নামে একটা বই বের হচ্ছে, আমরা অনলাইনে দেখলাম, এবং বইটা কেমন স্যার একটু দেখছিলেন? আপনার কথা তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে। ভাই আমি বলতেছিলাম মিরাজ গাজীর বই আর কোন বইয়ের কথা নাম বললেন আর কি? মশিউর রহমান, এটা বিসিএস এর জন্য, আচ্ছা। ওইটা বিসিএস এর জন্য। এছাড়া মানে বিডব্লিউডি। না, বিডব্লিউডিবির জন্য কিন্তু আমাদের, আচ্ছা কেউ একজন আনমিউট করে আছেন এখানে, ইকো হচ্ছে, দেখি কে আছে এটা। ওকে, এখন ঠিক আছে। তো ওয়াটার বোর্ডের জন্য কিন্তু থিওরি একটু কম আসে, তো আমাদের কিন্তু মেনলি হচ্ছে ইয়ার ম্যাথমেটিক্যাল জিনিসটার জন্যই ফোকাস করতে হবে। তো ওয়াটার বোর্ডের জন্য হচ্ছে মিরাজ গাজী পড়লেই মধ্যে নেন। কিন্তু যারা হচ্ছে এলজিডি এক্সাম দিবেন তারা হচ্ছে মিরাজ গাজীর সাথে মশিউর ভাইয়ের বইটা পড়তে পারেন, মশিউর রহমান, এটা হচ্ছে বিসিএস এর জন্য, ঠিক আছে। স্যার মশিউর রহমান। স্যার এমসিকিউ এর জন্য কি কোনো ডেডিকেটেড বই আছে? ও এমসিকিউর জন্য ডেডিকেটেড বই হয়তো বা বাজারে অনেক আছে, খুরমির বই আছে, আরো কিছু বই, জিএম মোলা, এরকম আরো কয়েকজন রাইটারের নাম শুনছি আমি। বাট আমি হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আহ বই, কোনো বই রেফার করিনি, কোনো বই কিনতে বলিনি। তা কেউ যদি নিজ উদ্যোগে কিনলো। আমি কিন্তু অনেক মানে ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি এমসিকিউর জন্য। তো আমার মনে হয় যে আমার কনফিডেন্স যেটা, ওটুকু আপনারা যদি ভালো মতো বুঝে পড়েন, নোট করে পড়েন, আপনাদের হচ্ছে পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো আলাদা করে বই কেনার দরকার নেই এমসিকিউর জন্য। থিওরির জন্য কিনতে পারেন, থিওরির জন্য কিনা উচিত, কিন্তু এমসিকিউর জন্য আমার মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা, তো আমরা দেখি আজকের লেকচার। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে এই জিনিসগুলো খুবই ইজি, আপনাদের হচ্ছে একটু জাস্ট পড়তে হবে আর কি। আপনারা মোটামুটি জানেন, যেমন হচ্ছে ব্রিক নিয়ে যদি আসে, ব্রিকে কি কি জিনিস আছে আমরা দেখতেছি। কোশ্চেন হচ্ছে তিনটা কোশ্চেন আসে ব্রিক থেকে। একটা হচ্ছে ব্রিকে কি কি কনস্টিটিউয়েন্টস আছে, কনস্টিটিউয়েন্টস মানে হচ্ছে কি কি উপাদান। ব্রিকের ফিল্ড টেস্ট খুবই ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে আসে এটা, ফিল্ড টেস্ট রিটেন আসে, ভাইভাতে আসে, ইভেন বিসিএস ভাইভাতেও জিজ্ঞেস করে। কারণ হচ্ছে যারা ভাইভা বোর্ডে থাকে, আপনি যদি জেনারেল ভাইভা দেন, এখানে তো অনেক অ্যাডমিন ক্যাডাররা থাকে, তারা কিন্তু একটু এই বেসিক গুলো জানে যে ব্রিকে কি কি টেস্ট করা লাগে। বিশেষ করে যারা ইওনো থাকে, তারা কিন্তু এলজিডির কাজ, কিন্তু অনেক কাজ তারা সুপারভাইজার করে। তো তারা কিন্তু এই জিনিসগুলো, ব্রিকের ফিল্ড টেস্ট কি, তারা এই জিনিসগুলো জানে। তো ব্রিকের ফিল্ড টেস্টটা করতে হবে। তো ব্রিকের কনস্টিটিউয়েন্টস হচ্ছে দেখি আমরা, এটা এমসিকিউর জন্য, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক এমসিকিউ তে অনেক সময় আসে। সিলিকা হচ্ছে সবচেয়ে বেশি, এলজিডি এমসিকিউ কিন্তু এটা আসতে পারে। ব্রিকের মেইন কনস্টিটিউয়েন্ট কি, বা ব্রিকের মূল উপাদান কি, সেটা হচ্ছে সিলিকা, যেটা হচ্ছে 55% থাকে। দেন কামস অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, লাইম, অর্গানিক ম্যাটার। তো সিলিকা, অ্যালুমিনিয়া, এটা এই পয়েন্টগুলো মাথায় রাখবেন আর কি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এই যে দেখেন না, মানে ভাইয়ের বইয়ে আমি কিন্তু ফলো করতেছি, কিন্তু এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের পড়তে হবে, সেগুলো কিন্তু আমি আলাদা করে মার্ক করে রাখছি। তো ওনার বইটা কিন্তু পিডিএফটার সাথে নিয়ে পড়বেন। এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, যে স্ট্যান্ডার্ড ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ কত। আমরা স্ট্যান্ডার্ড সাইজ বলে এই জিনিসটা নিয়ে কিন্তু সবসময় প্যাচ লাগাই দেয়। স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু আমরা সবসময় যে 9.5, 4.5, আর হচ্ছে 7.25, সরি 2.75, 9.5, 4.5, 2.75, এটা হচ্ছে পিডাব্লিউডি, মানে পিডাব্লিউডি থেকে কিন্তু এটা রিকমান্ডেড। আমাদের বুক অফ স্পেসিফিকেশন আছে পিডাব্লিউডি তে, যেটা আমরা ফলো করি সব সাইটে। তো এই বুক অফ স্পেসিফিকেশনকে বলা হয় কিন্তু কনস্ট্রাকশনের বাইবেল বলা হয়, যেটা নিয়ে কিন্তু আমরা এখনো মানে ফিল্ড লেভেলে যে কোনো ধরনের কাজ বাস্তবায়ন করার জন্য, শুধু পিডাব্লিউডি না, অন্যান্য ডিপার্টমেন্টও কিন্তু এই বইটা ফলো করে, বুক অফ স্পেসিফিকেশন কোড অফ প্র্যাকটিস। তো ওই স্পেসিফিকেশনে আমাদের হচ্ছে ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজটা দেওয়া আছে। ইউজিং মোটর, ইউজ করার পরে সেটা হচ্ছে 10.5.3 হয়, কিন্তু এটা হচ্ছে মানে আমরা এক্সামের খাতায় লিখবো না। মোটর ইউজ করার পরে কি হয়, এটা আমাদের, যদি মোটরের মেনশন না থাকে, এটা আমাদের জানা দরকার নেই। আমাদের কিন্তু এই ওয়েট অনুযায়ী, মানে বেসিক যে ইয়াটা, স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা আমাদের জানতে হবে। ওয়েট, হচ্ছে আমাদের 6 পাউন্ড হবে, এটাও মাথায় রাখতে হবে, স্ট্যান্ডার্ড ওয়েট যেটা। তারপর যে ফিল্ড টেস্ট যেটা, ফিল্ড টেস্ট হচ্ছে খুবই সিম্পল তিনটা টেস্ট। একটা হচ্ছে আপনি জাস্ট এটা
ইটের একটা ফুল একটা ইট নেবেন, স্ট্যান্ডার্ড সাইজের একটা ইট নেবেন, এখানে হচ্ছে আঙ্গুল দিয়ে, আঙ্গুল না মানে নখ দিয়ে এটাকে একটা ঘষবেন। যদি এটাকে রেজিস্ট করতে পারে তাহলে হচ্ছে এটা ভালো ইট, যদি রেজিস্ট করতে না পারে, যদি স্কার পড়ে তাহলে হচ্ছে কি এটা ইটটা ভালো না। আপনি হচ্ছে কোনো কিছুতে হ্যামার দিয়ে, একটা মেটালিক হ্যামার দিয়ে যদি এটাকে স্ট্রাইক করেন তাহলে যদি মেটালিক সাউন্ড হয় তাহলে দিস ব্রিক ইজ গুড, আদারওয়াইজ ইট ইজ নট। আর আরেকটা 3 নাম্বার যেটা, আপনি এটাকে দুইটা ব্রিককে, এই যে এখানে দেখেন ফিগারটা, দুইটা ব্রিককে আপনি যদি এরকম করে টি এর মতো বানান, তো এই টি ফর্ম করে আপনি যদি 6 ফিট হাইট থেকে ফেলেন তাহলে এই যে যদি না ভাঙে তাহলে ব্রিকটা ভালো, যদি ভেঙে যায় তাহলে খারাপ। এখানে আরো কিছু প্রপার্টিজ আছে, এগুলো এমসিকিউর জন্য লাগতে পারে, এগুলো পড়বেন। ইভেন রিটেনও আসতে পারে, স্ট্যান্ডার্ড প্রপার্টিজ অফ ব্রিক কি কি। তো কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3.5 এমপিএ হইতে হবে, অ্যাবজর্পশন পার্সেন্টেজ 20%-এর বেশি হবে না। তো এই দুটো জিনিস মাথায় রাখবেন। এফ্লোরেসেন্স, এটা হচ্ছে জাস্ট একটা হোয়াইটিশ পাউডার, যেটা হচ্ছে ব্রিকের সারফেসে ফর্ম করে। তো এটা কখন হয়, যখন হচ্ছে ব্রিকের মধ্যে সলিবল সল্ট থাকে, যখন সল্ট থাকে, যখন হচ্ছে ক্লেতে পাইডার থাকে, বা হচ্ছে ওয়াটার যেটা আমরা ইউজ করি সেখানে যদি জিপসাম থাকে। তো এই 3টা পয়েন্ট মাথায় রাখবেন। আচ্ছা, ব্রিকের পরে এখানে আরো কিছু জিনিস ছিল, যে সিমেন্ট লাইমের সংজ্ঞা। সিমেন্ট লাইম এগুলো তো জানেন, এই যে সিমেন্টেরও সেম ভাবে ফিল্ড টেস্ট করতে হবে। এখানে 3-4টা টেস্ট আছে, যেমন হাত দিয়ে ধরলে ঠান্ডা ফিল হবে। আপনি যদি এটাকে সিমেন্টের, যদি আঙ্গুলের মধ্যে যদি সিমেন্টের কণা নেন, তো দেখবেন যে এখানে এই জিনিসটা স্মুথলি এটাকে রাব করতে পারতেছে, এরকম কিছু আছে, আমরা দেখবো সামনে। তারপর যে এগ্রিগেটের কিছু বিষয় আছে, কংক্রিট ফাইন এগ্রিগেট থাকবে, বাইন্ডিং ম্যাটেরিয়াল থাকবে, কোর্স এগ্রিগেট থাকবে, ওয়াটার থাকবে। তো এগুলো একটু দেখতে হবে আমাদের। আচ্ছা, রিফ্লোরেসেন্স গেল। ফর্মওয়ার্ক, এটা হচ্ছে কনস্ট্রাকশনের একটা প্রসেস। ফর্মওয়ার্ক এটা আপনারা মোটামুটি জানেন যারা সাইটে কাজ করেন, যেটা হচ্ছে আমাদের যে বিম কলম যে কোনো কিছু ইয়ে করার সময় হচ্ছে ফর্মওয়ার্ক করতে হয়, যাতে এই যে মানে আমাদের স্ট্রাকচারটাকে একটা শেপ দেওয়া যায়, কংক্রিটটাকে একটা শেপে আনা যায়। আপনি যদি ফর্মওয়ার্ক না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মানে মানে একটা যে ডিজাস্ট শেপ যেটা আমরা চাই সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবো না। এগুলো খুব একটা বড় থাকে। ইউজেস, লাইমের ইউজ কি কি, তো জাস্ট দেখে যেতে পারেন। লাইমের হচ্ছে মেনলি হোয়াইট ওয়াশিং, প্লাস্টারিং এর জন্য ইউজ করা হয়, পেইন্ট ম্যানুফ্যাকচারিং ইউজ করা হয়, মোটরের কাজে ইউজ করা হয়। তো সিমেন্টের এগুলো খুব একটা পরীক্ষাতে আসে না। সিমেন্টের এরকম মেন কম্পোজিশন আসে, ডাইক্যালসিয়াম সিলিকেট C3S, এটাও এমসিকিউ আকারে আসতে পারে। ডাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনোফেরাইট C4F, এইগুলো মেনলি। এছাড়া ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে আদার কম্পাউন্ডস তো থাকে, জাস্ট বললেই হবে। জিপসাম কেন অ্যাড করা হয় এগুলো তেমন পরীক্ষাতে আসে না। ক্লিংকার কি জিনিস, এগুলো তেমন আসে না। যে সেটিং, সিমেন্টের সেটিংটা ইম্পর্টেন্ট। তো সেটিং হচ্ছে কি, একটা স্টিফনেস দান করে, একটা মানে অ্যামাউন্ট অফ সলিডিটি এটাকে প্রোভাইড করা, সেটা হচ্ছে কি সেটিং। তো সেটিং টাইম হচ্ছে 2 ধরনের সেটিং আছে, একটা হচ্ছে ইনিশিয়াল, একটা হচ্ছে ফাইনাল। ইনিশিয়াল সেটিং হচ্ছে কি, জাস্ট এটা যখন সামান্য একটা মানে স্ট্রেংথ সে গেইন করবে, যেটা হচ্ছে সে রেজিস্ট করতে পারতেছে, সামান্য সলিডিফিকেশন হবে, সেটা হচ্ছে ইনিশিয়াল সেটিং। আর কমপ্লিটলি হলে সেটা হচ্ছে ফাইনাল সেটিং। আচ্ছা, তো এরকম ফলস সেটিং আছে। ফলস সেটিং হচ্ছে কি অ্যাবনর্মাল প্রিমেচার স্টিফেনিং হবে, মানে এটা জাস্ট মানে অ্যাকচুয়ালি সিমেন্টটা মানে স্টিফেন হয়নি, এটা সলিড হয়নি, কিন্তু একটা মানে মনে হচ্ছে যেরকম কিছু, এটা প্রিমেচার স্টিফেনিং হয়ে গেছে এরকম টাইপের। এটা রিজনটা বলবেন, যখন আমাদের হচ্ছে মানে জিপসামটা হচ্ছে যখন অনেক গরম ক্লিংকারের সাথে যখন ইন্টারগ্রাউন্ড হয়, তখন হচ্ছে আমাদের যে সেমি হাইড্রেট এবং হচ্ছে অ্যানহাইড্রেট ফর্ম করে, এবং হচ্ছে মানে তখনই কিন্তু মেনলি ফল সিলিংটা হয়। এই যে একটা কোয়েশ্চেন, গুড সিমেন্ট কিভাবে বুঝবেন আগের মতো করে। তো এখানে গ্রিনিশ কালার হবে, গ্রিনিশ গ্রে কালার, গ্রেইশ কালার। তো আপনি যখন এখানে রাব করবেন ফিঙ্গার দিয়ে, তখন হচ্ছে একটা স্মুথ ফিল হবে।
আপনি যদি হাত দিয়ে ধরেন এটা কিন্তু কুল লাগতে হবে। তো আপনি যদি এখানে এই সিমেন্টটা নিয়ে আপনি যদি পানিতে ফেলেন, কোনো একটা বাকেট অফ ওয়াটারে ফেলেন, তাহলে এটা ভাসবে। যদি ডুবে যায় তাহলে হচ্ছে এখানে কিছু ইম্পিউরিটি থাকবে। এটা একটু দেখবেন, মানে সিমেন্ট ফর্মেশন কিভাবে সিমেন্ট আমরা হচ্ছে ইয়ে করি, মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে সিমেন্ট সিমেন্ট হচ্ছে প্রডিউস করা হয়। যে ক্যালসিফারাস এন্ড হচ্ছে আর্গিলিয়াস ম্যাটেরিয়ালকে হচ্ছে আমরা মিক্সিং করে ক্লিনিং করি, দেন হচ্ছে স্লারি ফর্ম হয়। তারপর হচ্ছে ওই যে রোটারি ক্লিনার নিয়ে ক্লিনকার কুলার, মানে এই ইয়াগুলোর একটু জাস্ট মাথায় রাখতে হবে আর কি। এগুলো লাগবে না। অ্যাডমিচারটা ইম্পর্টেন্ট, অ্যাডমিচারটা পড়তে হবে। অ্যাডমিচার হচ্ছে আমাদের এরকম একটা জিনিস যেটা মেইন ফাংশন হচ্ছে আমাদের ওয়ার্কেবিলিটি, মানে এটার বেসিক যে সিমেন্টের প্রপার্টি আছে, এটার কোন একটা প্রপার্টিকে বা একাধিক প্রপার্টিকে ইমপ্রুভ করা। লাইক হচ্ছে আপনার ধরেন যে সিমেন্ট হচ্ছে এরকম, যেটা যেটার বন্ডিং কম, যেটা স্ট্রেংথ কম, তো আপনার হচ্ছে স্ট্রেংথ বাড়াতে হবে। তো সেখানে আপনি হয়তো কোনো অ্যাডভেঞ্চার ইউজ করতে পারেন। আপনার হচ্ছে সেটিং টাইম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো এটাকে হচ্ছে কমাতে হবে, সেখানে আপনি হচ্ছে অ্যাডভেঞ্চার ইউজ করতে পারেন। তো অ্যাডভেঞ্চার কিরকম হতে পারে? ফ্লাই অ্যাশ হতে পারে, স্ল্যাগ হতে পারে, তারপর হচ্ছে এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এই যে ফ্লাই অ্যাশ লাইম হতে পারে, যে জিনিসগুলো হচ্ছে কি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল হ্যাঁ। উপরের, আরেকটু উপরে হুম। ওই যে কোথায়? এরিয়াটা ছিল না, হ্যাঁ চারটা, এখানে এই যে কুলার ম্যাটেরিয়াল, ওই যে ক্লিংকার কুলার, কুলার ম্যাটেরিয়াল কি এখানে? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুলার তো এটা, মানে এটা ক্লিংকারকে কুলিং করা হয়, কুলার না। এটা হচ্ছে মেনলি কুলিং হয় আর কি। কুলিং এর পরে হচ্ছে এটাকে ক্লিংকারকে স্টোরেজ করে ব্লিডিং করে তারপর হচ্ছে সিমেন্ট আমরা পাই। আচ্ছা, ঠান্ডা করে, আমি ভাবছি কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় না কিনা। না না, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল তো যে শোতে আসে ক্যালসিফারাস এন্ড হচ্ছে অ্যাগিলিশিয়াস যেটা। ঠিক আছে ভাই। ওকে। তো অ্যাডভেঞ্চারের পারপাস গুলো এখানে দেখেন কি কি। মানে ওয়ার্কেবিলিটি বাড়াবে, সেটিং অ্যাকশন, মানে সেটিং অ্যাকশনটা কমাবে। সেটিংটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তখন কি হয়, মানে আমি আপনাকে বলি, মানে ফিল্ড এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। ধরেন যে আমরা কিন্তু যখন সিমেন্ট বা হচ্ছে আমরা কংক্রিট কোথায় ইউজ করি, যে যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ইউজ করি। তো ঢালাইয়ের কাজে আপনি যদি ধরেন যে এরকম রড বিছাইছেন, আপনি গিয়ে হচ্ছে সিমেন্ট দিচ্ছেন, মানে ইয়া কংক্রিটিং করছেন, সাথে সাথে দেখা গেল যে এটা সেট হয়ে গেছে। তো সেট হয়ে গেলে কি সমস্যা হবে বলেন তো, কি একজন কমন সেন্স থাকে, ধরেন যে সাথে সাথে সেট হয়ে গেছে, তো এটা ভালো, তাড়াতাড়ি তো তাহলে আমি কনস্ট্রাকশন করতে পারবো। বাট কেন আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকারেজ করি? পোরোসিটি থাকবে কংক্রিটের ভিতরে, কংক্রিটের ইয়েস, স্ট্রেংথ। ভেরি গুড। হ্যাঁ, আমাদের কংক্রিটের ভিতরে পোরোসিটি থাকবে, এটা হয়তোবা সলিডিফাই হচ্ছে, বাট স্ট্রেংথটা হচ্ছে অ্যাচিভ হচ্ছে না। কেন অ্যাচিভ হচ্ছে না? কারণ হচ্ছে এটা ভিতরে কিন্তু ভয়েড থাকবে। আমাদের কিন্তু যখন আমি এই যে মশলাগুলোকে ফেলবো, আমাকে কিন্তু কি করতে হবে পরে বলেন তো? মশলা ফেলার পরে, মশলা মানে হচ্ছে কি, যে কংক্রিট যে ইয়েগুলো, এরপরে কাজ কি, এটাকে ভাইব্রেশন করা, ভাইব্রেটর দিয়ে কম্প্যাক্ট করা, যাতে হচ্ছে এখানে কোনো বাতাস না থাকে। তাহলে হচ্ছে কি, মানে এছাড়া কিন্তু কংক্রিটে ফুল স্ট্রেন্থ অ্যাচিভ করা যাবে না। একই সাথে কি হবে, দেখা যাবে যে সেগ্রিগেশন হচ্ছে উপর থেকে হচ্ছে, কয়েকদিন পরে হচ্ছে, মানে ছাদে পানি পড়লে বা হচ্ছে বৃষ্টির পানি পড়লে দেখা যাবে যে এটা লিক হচ্ছে। তারপর হচ্ছে এই কিছু জায়গায় হচ্ছে মানে মানে ফাটল ধরবে, ঝরে ঝরে পড়বে ইয়াটা। তো এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে আর কি। তো আমাদের কিন্তু যে সেটিং অ্যাকশনটা রিটার্ড করাটা কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট। বন্ড স্ট্রেংথ বাড়ানো রেনফোর্সমেন্টের সাথে কংক্রিটে, যেমন হচ্ছে আমার এরকম কিছু এফআরপি বা এরকম কিছু নাইলনের কিছু ইয়ে আছে, যে জিনিসগুলো হচ্ছে কি আমাদের এরকম বন্ড স্ট্রেংথ বাড়ে, শ্রিঙ্কেজ কম হবে। তো এই যে এই ধরনের ওয়াটার প্রুফিং প্রপার্টি, তো এই যে জিনিসগুলো হচ্ছে কি আমাদের এডমিক্সচার। আচ্ছা, তো তারপর হচ্ছে, হ্যালো, আচ্ছা,
তো ওয়াটারের ফাংশন কি কংক্রিটের খুব ইম্পর্টেন্ট। প্রথম ইয়ার হচ্ছে কি এটা এডিশন দিচ্ছে, মানে যে যেটা সিমেন্ট পেস্টটা যাতে এরিয়ার সাথে লেগে থাকতে পারে সেইটার একটা সারফেস সে প্রোভাইড করছে। তারপর ওয়ার্কেবিলিটি, ওয়াটার যদি না থাকে জিনিসটা তো সলিড থাকবে, তখন আপনি কিন্তু এরকম ওয়ার্কেবিলিটি মানে কি, আপনি ওয়ার্কেবিলিটি মানে বোঝায় যে এটাকে আপনি কতটা ইজিলি হ্যান্ডেল করতে পারতেছেন, কত ইজিলি এটাকে ট্রান্সপোর্ট করতে পারতেছেন। তো এটা কিন্তু ওয়াটার ছাড়া জিনিসটা করা টাফ। এছাড়া কিন্তু সিমেন্টে কিন্তু এটা হাইড্রেশন হয়। তো এই হাইড্রেশনের মানে জন্য যে আমাদের ওয়াটার লস হয় সেটার জন্য কিন্তু আমাদের কিউরিং করা করা প্রয়োজন হয়। তো এই জন্য কিন্তু আমাদের যখন যে কোনো ধরনের ঢালাইয়ের পরে মোটামুটি কিন্তু অ্যাটলিস্ট 28 দিন আমরা প্রেফার করি কিউরিং করার জন্য। কিউরিং এর কোশ্চেনও কিন্তু ইম্পর্টেন্ট, আগের ইনটেকে আসছিল কিউরিং এর প্রশ্নটা পড়তে হবে। তারপর দুইটা জিনিস খুবই সিম্পল, জাস্ট আমি একবারে বলে যাই, আপনারা পড়লে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেগ্রিগেশন আর এটা হচ্ছে ব্লিডিং। দুইটি একই টাইপের জিনিস। দুইটি হচ্ছে সেগ্রিগেশন মানে হচ্ছে সেপারেশন। আপনি যদি জাস্ট মানে ইংলিশ সিনোনিম যদি বলেন, কোনো কিছু সেগ্রিগেশন মানে হচ্ছে কি কোনো কিছুকে সেপারেট করা। তো সেপারেট কি কোনটাকে সেপারেট করবে, আমাদের হচ্ছে কংক্রিটে যেসব মেটেরিয়াল আছে সেই মেটেরিয়াল গুলোকে একটা থেকে আরেকটা সেপারেট করবে, লাইক হচ্ছে গ্রেড গুলো আলাদা হয়ে যাবে। মানে এর ফলে কি হবে, মানে বাইন্ডিং যেটা সেই বাইন্ডিংটা ঠিকভাবে হবে না, তার স্ট্রেংথ যেটা সেটা অ্যাচিভ হবে না। তো সেগ্রিগেশনের বেসিক রিজন গুলো কি কি, যদি প্রপোর্শন মিক্সিং প্রপোর্শন যদি ভালো না হয় সেটার জন্য হতে পারে। যদি ওয়াটার কন্টেন্ট যদি বেশি থাকে, ওয়াটার কন্টেন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এরকম মানে জিনিসগুলো মেটেরিয়ালস গুলো কিন্তু সেগ্রিগেটেড হয়ে যায়। তারপর যদি মানে একটা এখানে লিখছে হচ্ছে ড্রপিং অফ কংক্রিট ফ্রম হাইট সাচেস কলাম, মানে সাচেস কলাম মানে কি, যে ধরেন যে আপনি 10 ফিট হাইট থেকে ফেলবেন কংক্রিট গুলো, এরকম হলো যে আপনি ধরেন যে বিছতলার উপরে যখন ঢালাই করবেন আপনি তো এরকম না যে মাথায় নিয়ে নিয়ে আসবে লেবাররা, তো দেখা যাবে যে এটা নিচ থেকে ক্রেনের মাধ্যমে ম্যাটেরিয়ালস গুলো উপরে এনে ফেলবে। তো এরকম যদি হয় ম্যাটেরিয়ালসটা, এটা তো একজন কেউ না কেউ অপারেট করবে, তো এরকম হচ্ছে যে আপনার উপরে এসে অনেক উপর থেকে ফেলছে, তখন কিন্তু জিনিসটা যখন পড়বে নিচে, এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু সলিডিফাইড কিছু না, একদমই লিকুইড থাকবে, মানে একদমই লিকুইডের মতো থাকবে, সেমি সলিড থেকে লিকুইড বলতে পারি আমরা। তো এই জিনিসটাকে লিকুইড সেমি সলিড বলতে পারি, লিকুইড বললে এই জিনিসটা একটু মানে লিকুইড মানে ওয়াটার বুঝি আমরা। সেমি সলিড একটা জিনিস আপনি যখন অনেক উপর থেকে ফেলবেন তখন এই জিনিসটা কিন্তু মেটেরিয়ালস গুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন বিহাইন্ড সেগ্রিগেশন। আর ব্লিডিংও পার্ট অফ কাইন্ড অফ সেগ্রিগেশন, বাট এটা হচ্ছে মেনলি কি ওয়াটারটা উপরে উঠে থাকবে, মানে ওয়াটারটা সার্ফেসে এসে জমা হয়ে থাকবে। কি জন্য হবে, কারণ ওয়াটার আপনি বেশি ইউজ করছেন, মিক্সিংটা ভালো মতো হয় নাই, এই জন্য। ওয়ার্কেবিলিটি একটু আগে বলছি, যেটা হচ্ছে এই কংক্রিটটাকে আপনি হোমোজেনিটি লস না করে এইটাকে হচ্ছে আপনি ইজিলি ট্রান্সপোর্ট করতে পারছেন কিনা, বা এটাকে ক্যারি করতে পারছেন কিনা, পুরো জিনিসটা হচ্ছে ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি কি কি ফ্যাক্টর, এগুলো বেসিক প্রশ্ন পড়ে যাবেন। ওয়াটার কন্টেন্ট, তারপর হচ্ছে সাইজ শেপ, তো এই যে কি কি অ্যাডমিচার ইউজ করছেন সব সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াটার সিমেন্ট রেশিও। তো আমরা ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে হচ্ছে একটা কম্প্রেসিভ স্ট্রেন্থের একটা ডায়াগ্রাম নিয়ে করি, এটা না ঠিক না, ওয়াটার সিমেন্ট রেশিও এটা পড়া দরকার নেই, এখানে একটা আছে ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে হচ্ছে সামনে আছে হয়তো বা। আচ্ছা এটা এখানে নাই, এটা পড়া না পড়লেও চলবে, পড়লে পড়তে পারেন। এখানে হচ্ছে কি এটা মানে আপনার হচ্ছে স্ট্রেন্থের যে ইয়াটা দেখানো হয়েছে আর কি। ক্লিপ লাগবে না, ক্লিপ পরীক্ষাতে আসে না। আচ্ছা, স্লাম যেটা স্লাম টেস্ট, তো স্লাম টেস্ট হচ্ছে কি এটা ওয়ার্কেবিলিটি মেজারমেন্ট। ওয়ার্কেবিলিটি মেজার করার জন্য আমরা স্লাম টেস্ট করি, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যারা হচ্ছে মাস্টার্স বা হচ্ছে আন্ডারগ্রেডে যারা এসব নিয়ে কাজ করছেন, মানে কংক্রিট নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই জানেন যে আমাদের যদি এরকম কোনো ধরনের কংক্রিটের কোনো স্ট্রেংথ, ধরেন যে আপনি কোনো একটা অ্যাডমিচার ইউজ করলেন, যে ফ্লাই অ্যাশ ইউজ করলেন আপনি রিসার্চের কাজে, ফ্লাই অ্যাশ ইউজ করে এটার মেইন যে স্ট্রেংথ সেটার সাথে কম্পারিজন করলেন, তো তখনই কিন্তু আমাদের যে ওয়ার্কেবিলিটির এই জিনিসগুলো আসে। আপনি যে মোল্ড বানাবেন মানে তখন কিন্তু
ওয়ার্কেবিলিটিটা টেস্ট করতে হয় যে কতটা, মানে ওয়ার্কেবিলিটি বলতে যে স্লাম কতটুকু হয় সেটা টেস্ট করতে হয়, কিন্তু মানে সেটা কিন্তু আমাদের লাগে ইনফরমেশনটা। তো স্লাম টেস্ট হচ্ছে কি যেরকম ওয়ার্কেবিলিটি মেজার করে। তো স্লাম্পের আমাদের কিন্তু দেখে এটা এটা একটা মিসগাইডিং জিনিস, যে দেখে মনে হয় যে স্লাম যত কম হবে তত ভালো, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু ডিজারেবল একটা স্লামের রেঞ্জ আছে, আমরা কিন্তু মোটামুটি 30 মিলিমিটার অ্যাটলিস্ট আমরা মানে এক্সপেক্ট করি আর কি, যাতে স্লাম থাকে, না হলে কিন্তু ওয়ার্কেবিলিটি খারাপ আসে। তো এই স্লাম হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ট্রু স্লাম, শেয়ার স্লাম, আর হচ্ছে কলাপস স্লাম। ঠিক আছে, তো এই ফিগারটা শিখতে হবে। সাথে হচ্ছে স্লাম্পের সাথে ওয়ার্কেবিলিটি যে রিলেশন সেটা দেখতে হবে, যেমন হচ্ছে আমাদের রাস্তার কাছে প্রথমটা লাগবে না, ভেরি লো ওয়ার্কেবিলিটি আমরা ডিজার করি না, লো ওয়ার্কেবিলিটি বা হচ্ছে 15 থেকে 30 ইঞ্চি ইয়ে করি, বাট বিল্ডিং এর কাজে, স্ল্যাব ঢালাইয়ের কাজে আমরা কিন্তু মিডিয়াম ওয়ার্কেবিলিটি আমরা চাই, অ্যাটলিস্ট 30 চাই। এখন দিচ্ছে হচ্ছে 35 থেকে 75। তো আমাদের হচ্ছে মিডিয়াম ওয়ার্কেবিলিটি আমাদের কিন্তু মেইনলি আমরা এটা এক্সপেক্টেড ইনফিল্ড। কিউরিং এর খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়তে হবে কিউরিং মেথড সহ আর কি, এই জাস্ট এই প্রশ্ন মুখস্থ করবেন আর কি। তো কিউরিং হচ্ছে কি, যে এখানে মানে আপনি কংক্রিটিং করার পরে, ঢালাই করার পরে পরের দিন থেকে এটাকে রেগুলার হচ্ছে 28 দিন পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখতে হবে বা রেগুলারলি পানি দিতে হয়। তো এটা কি জন্য করা হয়, কারণ হচ্ছে এরকম আমাদের হাইড্রেশনের কারণে অনেক মানে ওয়াটার লস হয়, তো এটা সিঙ্কেজ হতে পারে কংক্রিটে, সেটা থেকে রক্ষা করার জন্য, হিট অফ হাইড্রেশনের ইফেক্টটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমরা এরকম করে কিউরিং করে থাকি। আর মেথড কি কি, স্ট্রাকচার যদি স্মল সারফেস ভলিউম রেশিও যদি থাকে, সারফেস ভলিউম রেশিও যদি কম হয়, সেক্ষেত্রে আমরা ওয়েলিং বা হচ্ছে মানে ফর্মকে ওয়েটিং এর মাধ্যমে, কাস্টিং এর আগে ওয়েটিং এর মাধ্যমে আমরা কিন্তু ক্লিন করতে পারি। বাট লার্জ স্ট্রাকচার যখন হয় তখন আমরা এটাকে স্প্রে করতে বা ফ্লাডিং করতে হয়, মানে মেনলি আমরা ফ্লাডিং করি। দেখবেন যারা সাইডে কাজ করেন, দেখবেন যে এরকম করে বিট করা থাকে। আমি শুরুতে ভাবতাম যে স্ল্যাবের মধ্যে আবার এরকম করে মানে এই জায়গাটা উঠে রাখে কেন, মানে এটা কিন্তু মেনলি ক্লিনিং এর জন্য ফ্লাডিং করে দেয়, এই জায়গাটা পুরোটা ভিজে থাকে। তো এরকম করে হচ্ছে মোটামুটি অ্যাটলিস্ট 21 দিন করে, যদি আমাদের বাংলাদেশের ঠিকাদার এত করতে চায় না, ঠিকাদাররা না, এটা আসলে এটা মানে সাইট ম্যানেজার যারা আছে তাদের গাফলতি, যে তারা না বললে অনেক সময় গাফলতি করে। অ্যাটলিস্ট এটা তো একটা কাজ, কাউকে না কাউকে করতে হবে। এটার জন্য তো তেমন কোনো টাকার প্রয়োজন না, জাস্ট ধরেন যে একটু পানিতে ভিজে রাখা আর কি। এই কাজটাই ধরেন যে অনেকে করতে চায় না, so যাদের মানে এরকম সাইটে কাজ করেন তাদের কিন্তু এটা একটা বড় একটা দায়িত্ব, যাতে ক্লিনিংটা ঠিকভাবে হয় সেটা এনশিওর করা আর কি। নাহলে কিন্তু স্ট্রাকচারের স্ট্রেংথ ঠিকভাবে আসে না, এবং একই সাথে কিন্তু যেরকম সেগ্রিগেশন, যেসব প্রবলেমের কথা বলছি একটু আগে, সেগুলো কিন্তু দেখা যেতে পারে। এরপরে যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো হচ্ছে আমাদের এটা যেগুলো ম্যাথ দাগানো আছে সেগুলো পড়লে হবে, খুব বেশি ম্যাথ লাগে না, খুবই সিম্পল কিছু ম্যাথ আছে। যেমন হচ্ছে আমাদের ম্যাথের জন্য কিন্তু আমরা যে 10 5 3 ইউজ করবো, কারণ ম্যাথে আমরা যে মোটর ধরে ইউজ করবো, এমসিকিউর জন্য আমরা হচ্ছে বেসিক মানে যে সাইজটা আছে সেটা আমরা নিব। তো দেখেন এই যে 100 সিএফটি ব্রিক ওয়ার্কসে কতটা ব্রিক লাগবে, খুবই সিম্পল প্রশ্ন। তো আমাদের হচ্ছে একটা স্ট্রিং, এই জন্য কি আমাদের ভলিউম দিয়ে আছে, তো নাম্বার যেহেতু আছে, তো সিএফটি কে সিএফটি তে ভাগ করতে হবে, তাহলে কি একটা সিঙ্গেল ব্রিক কতটুকু কতটুকু ভলিউম সে নিতে পারবে, সেটা দিয়ে যদি আমি মানে সিঙ্গেল ব্রিকের ভলিউমকে যদি আমি টোটাল ভলিউম দিয়ে ভাগ করি, তাহলেই তো হচ্ছে না, সরি, টোটাল ভলিউমটাকে আমি যদি সিঙ্গেল ব্রিকের ভলিউম দিয়ে ভাগ করি, তাহলে আমি কতটা ব্রিক লাগবে সেটা বের করতে পারবো। একই সাথে হচ্ছে আমরা কি 5% এডিশনাল ধরে নেব। সো খুবই সিম্পল, দেখেন এখানে 10 মানে একটা ব্রিকের ইয়া হচ্ছে 0.087 সিএফটি, তো আমাকে হচ্ছে 100 সিএফটি ব্রিক ওয়ার্ক লাগবে। তো জাস্ট ভাগ করে দিলে আমি এটা পেয়ে যাবো কয়টা ব্রিক লাগবে। তো সেম ভাবে এখানে মোটর আছে। তো আমরা হচ্ছে এই চারটা মুখস্থ করবো। এক ব্যাগ সিমেন্ট মানে হচ্ছে কি 1.25 সিএফটি বা হচ্ছে 50 কেজি। আর হচ্ছে 1 সিএফটি স্টিল হচ্ছে 490, মানে স্টিলের ইউনিট ওয়েট হচ্ছে 490 পাউন্ড/সিএফটি। এই যে এই ম্যাথটা কিন্তু এসব ম্যাথ আসে পরীক্ষাতে। তো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস এন্ড রেইনফোর্সমেন্ট,
মানে এটা হচ্ছে একদমই প্র্যাকটিক্যাল ম্যাথ, মানে পরীক্ষাতে কিন্তু ধরেন যে এরকম ম্যাথে আসবে যেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি, মানে আমার দেখা মতে এই এই ধরনের প্রশ্ন বেশি আসে। তো কত রকম ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল মানে কি, কয় বস্তা সিমেন্ট লাগবে, এগ্রিগেট কতটুকু লাগবে সেটা বের করতে হবে, এবং একই সাথে হচ্ছে কি আরসিসি কতটুকু লাগবে, মানে আরসিসি এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটা কি, মানে কোয়ান্টিটিতে বের করবো আর কোনটার ইউনিট কি হবে। সিমেন্টের ইউনিট হবে হচ্ছে ব্যাগ, কয় বস্তা সিমেন্ট, জাস্ট বাংলা ভাষায় আমরা এটা এভাবেই বলি, কয় বস্তা সিমেন্ট লাগবে। স্যান্ড আর এগ্রিগেট আমরা থেকে সিএফটি, সিএফটি দিয়ে কাউন্ট করি। স্যান্ড বলেন বা হচ্ছে ব্রিক এগ্রিগেট বা হচ্ছে স্টোন এগ্রিগেট যেটি বলেন, কোর্স এগ্রিগেটের যেসব পার্ট আছে। আর এছাড়া হচ্ছে আমাদের স্টিল, যেটা স্টিলটা হচ্ছে আমাদের এখানে তো রেশিও দেওয়া আছে, সেখান থেকে আমরা কেজিতে বের করবো, কেজি বা পন্ডলে। তো দেখেন এখানে ভলিউম দেওয়া আছে, আসছে ভলিউম হচ্ছে 100 সিএফটিতে আছে। তো আমাদের যেটাই থাকুক আমরা সেটাকে ড্রাইভ শ্রিঙ্কেজ করে কনসিডার করে, শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা কনসিডার করে 1.5 দিয়ে গুণ করবো, মানে ড্রাইভ ভলিউম হচ্ছে কত হবে, 150 সিএফটি। তো এখানে মিক্সিং প্রপোর্শন দেওয়া আছে 1:3:6, মিক্সিং প্রপোর্শন 1:3:6 দেওয়া আছে। তার মানে হচ্ছে কি 10-এর মধ্যে আছে হচ্ছে এক, মানে 1 প্রপোর্শন সিমেন্ট, সেই হচ্ছে ফাইন এগ্রিগেট, 6 হচ্ছে কোর্স এগ্রিগেট। তো আমার এখানে সিমেন্ট হচ্ছে 1/10 × 150, স্যান্ড হচ্ছে 3/10 × 150, আর ব্রিক হচ্ছে 6/10 × 150। তো এটা করে হচ্ছে আমরা বের করলাম। স্টিল এরিয়াটা হচ্ছে কি, মানে স্টিল তো আমার হচ্ছে 1.5% দিয়েছে, সো এটাকে হচ্ছে 490 দিয়ে গুণ করে আমরা হচ্ছে স্টিল এরিয়াটা পাবো। এই ম্যাট্রিকটা দেখি আমরা। আচ্ছা, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ব্রিক্স required for making a room, রুমের উইথ দিছে 8 ফিট, 10 ফিট লম্বা, 8 ফিট, 10 ফিট লম্বা, 8 ফিট হচ্ছে তার প্রস্থ, আর হচ্ছে তার উচ্চতা হচ্ছে উম, উচ্চতা হচ্ছে কত, 9 9 ফিট, লেখাটা দেখা যাচ্ছে 9 ফিট। তার মানে হচ্ছে কি আপনার রুমটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে আপনার 10 ফিট এদিকে আছে, 8 ফিট এদিকে আছে, আর এটা হচ্ছে উপরের দিকে 9 ফিট উঠছে আর কি, উপরের দিকে হচ্ছে 9 ফিট উঠছে, এরকম এরকম আর কি রুমটা। তো দেখেন আমাদের ব্রিক ওয়ার্কটা কোথায় করতে হবে, ব্রিক ওয়ার্কটা কিন্তু নিচে এই দিকে কিন্তু করবো না আমি, সারফেস লেভেলও করতে হয়, কিন্তু আমাদের কিন্তু এটা মেনলি কিন্তু সাইড, মানে সারফেসে ব্রিক বসাতে হয়, ব্রিক বসাতে হয় না যেটা না, কিন্তু মেনলি হচ্ছে কিন্তু আমাদের 4টা সাইডে করতে হয় আর কি, ঠিক আছে। তো টোটাল লেন্থ হচ্ছে কত এখানে দেখেন, যে 10 ফিট লেন্থ আছে তার। তো 10 ফিটের সাথে হচ্ছে কি একটা ইট এরিয়াটা আমার যোগ হবে, ঠিক আছে। তো এটা দুই সাইডে আছে 10 ফিটের ইয়াটা হচ্ছে এই সাইডে একটা 10 ফিট, এই সাইডে এটা 10 ফিট, তখন আমি 8 ফিট নিব, তখন হচ্ছে কি এই সাইডে এটা 8 ফিট, এই সাইডে এটা 8 ফিট। তো লেন্থ লেন্থ মানে টোটাল লেন্থটা কাউন্ট করবো। আর উইথ যেটা, উইথটা ফিক্সড, উইথ হচ্ছে 10/20। তো লেন্থ জানি, উইথ জানি, টোটাল লেন্থ জানবো, টোটাল উইথ জানবো, আর হাইট জানবো, সেখান থেকে আমি কিন্তু ব্রিকের ভলিউমটা বের করতে পারবো। ব্রিকের ভলিউমটা যখন বের করতে পারবো যে 295 আসছে, সেখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন টোটাল কয়টা নাম্বার ব্রিক লাগবে, আমাদের টোটাল এরিয়াটা যেটা, টোটাল এরিয়াটা হচ্ছে একটা মিনিট।
আচ্ছা, ব্রিক আমাদের আসছে হচ্ছে এখানে কত, 295 সিএফটি, মানে টোটাল ভলিউম অফ ব্রিক ওয়ার্ক হচ্ছে 295। এটাকে আমরা হচ্ছে 0.087 দিয়ে, যেহেতু একটা ব্রিকের ইয়ে হচ্ছে 0.087, সেটাতে আমরা ভাগ করবো। তাহলে এটা হচ্ছে আমরা কত নাম্বার সেটা বের করে ফেলবো। এখানে যে 120, এটা আমাদের ইয়ে না, টোটালটা হচ্ছে এখানে 10 × 5 × 3, এটা 12 × 12 × 12। আর এই যে যেটা, মানে এটা কিন্তু আমরা সাইডে সেটা ওয়াল গুলোতে বের করলাম। আর শুরুতে আমি কিন্তু বললাম যে আমাদের ফ্লোরে কিন্তু করতে হয়, যেমন হচ্ছে যে বিএফএস করতে হয়েছে। বিএফএস কি করবো আমরা এখানে, জাস্ট সিম্পলি এসএফটি তে হচ্ছে 3টা করে ব্রেক লাগে, তাহলে হচ্ছে আমাদের এটা লেন্থ আর উইডথ আসবে। এখানে তো হাইট আসবে না, কারণ আমাদের ফ্লোরে কি আসবে, ফ্লোরে তো শুধুমাত্র লেন্থ আসবে আর হচ্ছে ব্রিথ আসবে। আর হাইট আসবে যখন আমরা ওয়াল বসাবো, তখন হচ্ছে হাইট আসবে। সো মেনলি হচ্ছে আমার কি, এই ওয়ালের ব্রিক কয়টা লাগে সেটা বের করলাম, এই ওয়ালের ব্রিক কয়টা লাগে সেটা বের করলাম, এই ওয়াল, এই ওয়াল, 4টা ওয়ালের, আর হচ্ছে নিচের যে সারফেস আছে সেই সারফেস। তো সেখান থেকে আমরা কিন্তু যে ব্রিকের নাম্বার কত কত সেটা বের করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? এই ম্যাথ একটু করবেন আপনারা। এছাড়া বাকি ম্যাথ খুব একটা ইয়া না, তেমন কিছু নাই এখানে। আচ্ছা, এগুলো আমাদের পরীক্ষার জন্য তেমনটা লাগে না। তো আমি আরেকটা ম্যাথ করাবো। আচ্ছা, এগুলো একটু দাঁড়ান, এখানে কিছু জিনিসপত্র মোটরের ইউজেস এগুলো একটু দেখবেন। এখানে পয়েন্টিং, ফ্লাশিং, এগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এক্সামে আসে, কিন্তু আমি নর্মাল এক্সামে কখন আসতে দেখি নাই। আর হচ্ছে কনসিস্টেন্সি সিমেন্টের কি জিনিস, ডিটেলস অফ কনস্ট্রাকশন, এগুলো জাস্ট দেখে যাবেন, এগুলো খুব একটা জানা, যতটুকু পড়াইছে এ পর্যন্ত এর মধ্যে থেকে মেনলি কিন্তু মোটামুটি চলে আসে। তো এখন আরেকটা ম্যাথ করবো, যেটা হচ্ছে বুয়েট প্যাটার্নের জন্য ইম্পর্টেন্ট, সেটা একটু দেখেন। আচ্ছা, লিখেন আমার সাথে প্রথমটা, এ 16 mm ডায়া, স্টিল বার, 600 mm লেন্থ, ডিটারমাইন modulus of elasticity, L point, ultimate strength। আমাকে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে। এই ফিগারটা পরিচিত লাগছে? এটা তো সবাই আপনারা চিনেন, এই ফিগারটার সাথে সবাই পরিচয় আছে, যেটা আমরা হচ্ছে মাইলস স্টিলের স্টেইনস্টেইন গ্রাফ। তো আমাকে এরকম করে কিন্তু প্রত্যেকটা প্রপার্টি দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে দেওয়া আছে, স্ট্রেনের মানটা দেওয়া আছে। এই পয়েন্টের স্ট্রেনের মান হচ্ছে 0.008184, বি পয়েন্টের 0.00213, আলটিমেট পয়েন্ট বা সি পয়েন্ট, ডি পয়েন্ট হচ্ছে 0.00318 হচ্ছে স্ট্রেনের মান, এপসাইলন।
এখানে হচ্ছে লোডের মান দেওয়া আছে, এ পয়েন্ট হচ্ছে 75, বি পয়েন্ট 87, বি পয়েন্ট হচ্ছে 126। জিনিসটা খুব বেশি টাফ না। আচ্ছা, তো আমি ফার্স্টে যেটা করবো সেখান থেকে হচ্ছে স্টিলের লেন্থ জানে আমি এরিয়াটা ফার্স্টে বের করবো ডায়ামিটার থেকে, পাই ডি স্কোয়ার বাই 4 পাই ইন্টু 16 স্কোয়ার 4 বাই এটা হচ্ছে 201.06 মিলিমিটার স্কোয়ার। তো আমি লেন্থ জানি, লেন্থ হচ্ছে 600 মিলিমিটার দিচ্ছে। তো আমাকে হচ্ছে আমরা জানি যে স্ট্রেন হচ্ছে ইলংগেশন বাই লেন্থ। তো আমাকে কিন্তু আই গেস এখানে এপসাইলনটা ডিরেক্ট, আমি যেখান থেকে কোশ্চেনটা নিচ্ছি সেখানে হচ্ছে এপসাইলনটা দেওয়া ছিল, কিন্তু আমাকে কিন্তু স্ট্রেংথের মান ডিরেক্টলি দিবে না, আমাকে কিন্তু ইলংগেশনের মানটা দিবে, সেখান থেকে কিন্তু আমাকে স্ট্রেংথের মানটা বের করে নিতে হবে। ইলংগেশনের মান দিলে আমি হচ্ছে এটাকে লেন্থ দিয়ে ভাগ করে আমি কিন্তু স্ট্রেংথের মানটা পাবো, সরি স্ট্রেনের মানটা পাবো। ঠিক আছে, আর স্ট্রেস আমরা জানি সিগমা, এটা হচ্ছে লোড বাই এরিয়া, এরিয়া তো আমরা বের করছি, লোড জানি, সেখান থেকে বিভিন্ন পয়েন্ট আমরা হচ্ছে স্ট্রেসের মানটা বের করবো। তো প্রপোর্শনাল লিমিট, তো মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা বলছে, মানে আমরা যদি প্রপোর্শনাল লিমিট বের করি ফার্স্টে, প্রপোর্শনাল লিমিট মানে কি, যে লিমিট পর্যন্ত এই জিনিসটা এরকম স্ট্রেট থাকবে সেটা। তো প্রপোর্শনাল লিমিট হচ্ছে এই যে এখানে 75 পর্যন্ত স্ট্রেটের পরে কিন্তু এটা বেঁকে গেছে। তো প্রপোর্শনাল লিমিট হচ্ছে কি 75 ডিভাইড বাই হচ্ছে 201.06। আমাকে যদি প্রপোর্শনাল লিমিট বের করতে বলে তাহলে হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি এই মানটা নিয়ে, যে মান পর্যন্ত হচ্ছে যেটা স্ট্রেট, জাস্ট স্ট্রেট আর কি। ঠিক আছে, তো এটার ডেফিনেশন গুলো শিখতে হবে, প্রপোর্শনাল লিমিট, তারপর হচ্ছে ইলাস্টিক লিমিট। সো আমাকে ফার্স্ট হচ্ছে প্রপোর্শনাল লিমিটটা হচ্ছে কি যে পর্যন্ত এটা স্ট্রেন একদম প্রপোর্শনাল থাকবে, কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না, স্ট্রেসের সাথে সাথে স্ট্রেন একবারে প্যারালালি প্রপোর্শনালি বাড়তে থাকবে। এরপরে গিয়ে হচ্ছে ইলাস্টিক লিমিট কতটুকু, যে পয়েন্টের পরে গিয়ে আমার স্ট্রেসের মান মানে কমলেও স্ট্রেনের মান বাড়বে, বা স্ট্রেনের মান বাড়লেও স্ট্রেসের মান একটু কমে যাবে, সেটি হচ্ছে কি আমার এই পয়েন্টের পর্যন্ত, মানে এই বি পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে কি আমার ইলাস্টিক লিমিট। ঠিক আছে, তো ইলাস্টিক লিমিটে কি আমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এল পয়েন্টটা বের করার সময় হচ্ছে আমাকে ইলাস্টিক লিমিটের এই ভ্যালুটা লাগবে। তো আমরা হচ্ছে প্রপোর্শনাল লিমিটটা বের করলাম। তো এরপরে যদি মডুলাস অফ ইলাস্টিসিটি যদি বের করতে বলে, মডুলাস অফ ইলাস্টিসিটি কি জিনিস, এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত স্লোপ অফ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা কি আপ টু মডুলাস লিমিট, সরি প্রপোর্শনাল লিমিট। তো প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হচ্ছে কি আমার স্লোপ, মানে স্লোপ যেটা, মানে এইটার স্লোপ যেটা, সেটি হচ্ছে কি আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। তো স্লোপটা বের করেন, 75 ডিভাইড হচ্ছে কি 0.0014। তো 75 বাই স্ট্রেস স্ট্রেনের জন্য, তো আমি হচ্ছে এটা কি লোড আছে, তো লোডটাকে আমার হচ্ছে স্ট্রেস নিতে হবে। তো আমরা ফার্স্টে এই জন্য কিন্তু প্রপোর্শনাল লিমিটটা বের করে নিচ্ছি। আমি কিন্তু চাইলে মডুলাস অফ ইলাস্টিসিটি আমার যদি এখানে ডিরেক্টলি স্ট্রেস দেওয়া থাকতো তাহলে আমি কিন্তু ডিরেক্টলি বের করতে পারতাম, বাট আমার যেহেতু দেওয়া নাই এই জন্য কিন্তু আমার ফার্স্টে প্রপোর্শনাল লিমিটটা বের করতে হয়েছে। 373 এমপিএ ডিভাইড বাই হচ্ছে যে স্ট্রেনের মানটা, সেটা দিয়ে যখন ভাগ করবো সেটা হচ্ছে কি আমি প্রপোর্শনাল লিমিটের মানটা পাবো, যেটা আসে হচ্ছে কি 202.729 এমপিএ আসে, যেটাকে আমরা হচ্ছে গিগা প্যাসকেলে নিয়ে নিব 1000 দিয়ে ভাগ করে 202 গিগা প্যাসকেল। এটা হচ্ছে প্রথম অ্যান্সারটা হয়ে গেল। প্রথম অ্যান্সারটা কি,
প্রথম অ্যান্সারটা হচ্ছে আমি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে কি স্ট্রেস বাই স্ট্রেন কতটুকু পর্যন্ত আপ টু প্রপোর্শনাল লিমিট, আপ টু প্রপোর্শনাল লিমিট স্ট্রেস বাই স্ট্রেন। তো আমি স্ট্রেস জানি, স্ট্রেস বের করি, জানতাম না স্ট্রেস। স্ট্রেস জানা হচ্ছে লোড বাই এরিয়া, আর স্ট্রেন মানে হচ্ছে এপসিলন নট। স্ট্রেন আমি জানবো না, স্ট্রেন আমি শিওর পরীক্ষাতে এরকম থাকবে না। পরীক্ষাতে আপনাকে হচ্ছে এরকম ডিফরমেশনের মানটা দেওয়া থাকবে এবং হচ্ছে ডেল এল ডিভাইড বাই হচ্ছে এল, লেন দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এখান থেকে আমরা বের করতে পারবো। এল পয়েন্ট হচ্ছে খুব ইজি, এল পয়েন্ট না দেখালাম না। এল পয়েন্ট হচ্ছে কি এই যে 70 যেটা জানি, এটা জাস্ট স্ট্রেসের মানটা। 87 যেটা জানি, 87 ডিভাইড বাই হচ্ছে ওই লেভেলে, মানে এটা ওইটাতে, তারপর হচ্ছে এই ডাটা দিয়ে ভাগ করা আর কি। জাস্ট এটা হচ্ছে তার এল পয়েন্ট। আলটিমেট স্ট্রেন্থ হচ্ছে কি, আলটিমেট স্ট্রেন্থ তো হচ্ছে কি এই যে ডি পয়েন্টের, এটাও পারবো আমরা। এটা হচ্ছে 126, এটা যেহেতু স্ট্রেন্থ, এটা হচ্ছে আমরা ইন্টু হচ্ছে 1000, এটা দিয়ে আমরা হচ্ছে এমপিএ তে তার স্ট্রেন্থ যেটা কত স্ট্রেস সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। মানে খুবই সিম্পল ম্যাথ। ঝামেলার জায়গাটা হচ্ছে কি প্রথম ম্যাথটাই, মডুলাস অফ ইলাস্টিসিটি কত। মানে এই ধরনের কিছু ম্যাথ কিন্তু বইয়ের প্যাটার্নে আসে। তো এই গ্রাফের এগুলো কিন্তু আরো কিছু জিনিস আছে, কিন্তু টোটালটা হচ্ছে এনার্জি বের করতে বলে, ওরকম কিছু আছে। তো আমরা হচ্ছে এই টাইপের কিছু ম্যাথও দেখবো। এখন আমার কাছে আপাতত এটাই পেয়েছি, তো এটা সলভ করলাম। আমি এরকম আরো কিছু ম্যাথ আপনাদেরকে কম্পেয়ার করে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের। একটু শর্ট ক্লাস হলো আজকে, কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলো কিন্তু, স্পেশালি স্ট্রাকচারাল ক্লাসগুলো কিন্তু অনেক লম্বা হয়। স্ট্রাকচারাল ক্লাস নর্মালি হচ্ছে 2 ঘন্টা আবার হয়ে যায়। এসএডি এমডি ক্লাসগুলো তাও শেষ হয় না, 2টা ক্লাস লাগে। স্ট্রাকচার হচ্ছে আপনার ডিপ্রেশনের ক্লাসগুলো বেশ বড় হয়। তো স্ট্রাকচারের ক্লাস নেক্সট যে ক্লাসটা হবে আপনাদের সাথে আমার, সেটা হচ্ছে স্ট্রাকচার 1, যেটা হচ্ছে এসএডি বিএমডি কভার করা হবে আর একটু বিগার স্কেলে, কারণ হচ্ছে এবার আমরা চিন্তা করছি যে ফ্রেমেরটাও দেখাবো। গতবারও দেখানো হয়েছে, বাট মানে এবার একটু ডিটেলসে দেখানো হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো যারা হচ্ছে ওয়াটার বোর্ডে আছেন বা অন্য অন্য এলজিডি কোর্সে আছেন, হয়তো বা আপনাদের কাছে থেকে নন টেকে ক্লাস শুরু হবে। আপু আমাকে যেটা রুটিন দিল, তো ইনশাল্লাহ আপুর সাথে আপনি একটু কমিউনিকেট রাখেন। আমি একটু বিজি আছি, এই 17 তারিখ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, যাতে হচ্ছে আহ এই সামনের আপকামিং যে দিনগুলো আছে আমি যাতে ভালোভাবে কাটাতে পারি। একটু মানে কিছু চ্যালেঞ্জিং কিছু কাজ আছে, তো এরপরে গিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমরা মানে ফুল ফ্লেজ আপনাদেরকে নিয়ে এলজিডি যে ক্লাসগুলো হচ্ছে সেটা কভার করে, মানে একই সাথে সাইমালটেনিয়াস চলবে, এলজিডি ক্লাসও চলবে এবং হচ্ছে ওয়াটার বোর্ডের ক্লাসও নতুন করে শুরু হবে। তো এ পর্যন্ত থাকলো আজকে। সবাইকে আল্লাহ হাফেজ। আর যদি ক্লাস কারো কোনো কথা না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করে দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।